আমাদের প্রথম পর্বেই আমরা দেখব টু ডাই বা মারা যাওয়া এই ভার্বটার সাথে কিভাবে বিভিন্ন প্রেপোজিশন যুক্ত হয়ে এর অর্থ আর প্রেক্ষাপটকে একদম বদলে দেয়। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? ধরুন, কেউ যদি কোনো মহৎ কারণে মারা যান, তখন কি বলা উচিত? তিনি কি ডাই ফর করেন নাকি ডাই এন করেন? আবার ধরুন, কোনো একটা ঘটনায় মারা যাওয়া আর কোনো ঘটনার সময়ে মারা যাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? চলুন পরের স্লাইডগুলোতেই এর উত্তর খুঁজে বের করা যাক। দেখুন, ডাই ফর শব্দটা ব্যবহার হয় যখন কেউ কোনো বড় উদ্দেশ্য বা ত্যাগের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। যেমন এই উদাহরণটা, দ্য সোলজার্স ডাইড ফর দেয়ার কান্ট্রি। এখানে মূল ফোকাসটা হলো উদ্দেশ্যটা, মানে দেশের জন্য জীবন দেওয়া। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ডাই ইন আর ডাই ডিউরিংয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা। ডাই ইন ব্যবহার হয় কোনো নির্দিষ্ট ঘটনা বা জায়গার ক্ষেত্রে, মানে কিসে বা কোথায় মারা গেল সেটা বোঝাতে। আর ডাই ডিউরিং ব্যবহার হয় একটা নির্দিষ্ট সময়কাল বা পিরিয়ড বোঝাতে, মানে কখন মারা গেল। আর এই লাইনটা দেখুন, একেবারে পরিষ্কার করে দিচ্ছে পুরো ব্যাপারটা। সহজ কথায়, ইন হলো ঘটনা বা স্থান, আর ডিউরিং হলো সময়কাল। এটা মনে রাখলেই কিন্তু আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে প্রিপোজিশন দুটো ধারণার মধ্যে সম্পর্ক তৈরি করে, একটার ওপর আরেকটা নির্ভরতা বোঝায় বা কোনো কিছুর অনুপ্রেরণার উৎসকে নির্দেশ করে। এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার যে কিভাবে ভৌগোলিক অবস্থানও গ্রামারকে প্রভাবিত করতে পারে। দেখুন, ব্রিটিশ ইংরেজিতে ডিফারেন্ট টু ব্যবহার হয়, আবার আমেরিকান ইংরেজিতে ডিফারেন্ট দ্যান। কিন্তু এর মধ্যে একটা ব্যবহার আছে যা সব জায়গায় চলে, এবং সেটাই সবচেয়ে নিরাপদ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যখনই কোনো দ্বিধা থাকবে, কোনো চিন্তা না করে ডিফারেন্ট ফ্রম ব্যবহার করাই কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সর্বজনীনভাবে স্বীকৃত। আমরা তো সচরাচর ডিপেন্ড অন ব্যবহার করি, তাই না? ডিপেন্ড আপনও কিন্তু একই জিনিস, মানে নির্ভর করা। তবে এটা একটু বেশি ফর্মাল বা আনুষ্ঠানিক শোনায়। কোনো গুরুত্বপূর্ণ লেখায় বা বক্তৃতায় যখন কোনো কিছুর ওপর জোর দিয়ে নির্ভরতার কথা বলতে হয়, তখন ডিপেন্ড আপন ব্যবহার করাটা বেশ ভালো একটা অপশন। এই ফ্রেজটা ব্যবহার হয় কোনো কিছুর উৎস বোঝাতে, মানে কারো শক্তি, ধারণা বা অনুপ্রেরণা কোথা থেকে আসছে সেটা বোঝানোর জন্য ড্র ফ্রম ব্যবহার করা হয়। যেমন এই বাক্যে বলা হচ্ছে তার শক্তির মূল উৎস হল তার পরিবার। আচ্ছা, আমাদের আলোচনার তৃতীয় ধাপে আমরা দেখব কথা বলা এবং সন্দেহ প্রকাশের ভাষা নিয়ে। মানে আমরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করি বা কোনো বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করি, তখন ঠিক কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করা উচিত? দেখুন, ডিসকাশন শব্দটার সাথে কতগুলো আলাদা আলাদা প্রেপোজিশন বসতে পারে এবং প্রতিটার অর্থই কিন্তু আলাদা। যেমন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বললে হবে ডিসকাশন অ্যাবাউট, কোনো নির্দিষ্ট টপিকের উপর বিতর্ক হলে হবে ডিসকাশন অন, কোনো সমস্যার গভীরে গিয়ে বিশ্লেষণ করলে হবে ডিসকাশন অফ, আর কারোর সাথে আলোচনা করলে হবে ডিসকাশন উইথ। আর এই একটা বাক্যেই দেখুন, আগের স্লাইডের সবগুলো প্রেপোজিশন কি সুন্দরভাবে একসাথে ব্যবহার করা হয়েছে। প্রধান শিক্ষক শিক্ষকদের সাথে পরীক্ষার সময়সূচির ওপর আলোচনা করলেন, তারপর ছাত্রদের পারফরমেন্স নিয়ে কথা বললেন, যার মধ্যে ফলাফলের বিস্তারিত পর্যালোচনাও ছিল। অসাধারণ, তাই না? এখানেও দেখুন, পার্থক্যটা খুব সূক্ষ্ম। ডাউটফুল অ্যাবাউট হল কোনো কিছু নিয়ে সাধারণভাবে অনিশ্চিত থাকা, যেমন কারোর সততা নিয়ে সন্দেহ। আর ডাউটফুল অফ হল কারো নির্দিষ্ট কোনো ক্ষমতা বা যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী না হওয়া, যেমন তার কাজটা করার ক্ষমতা আছে কিনা সেই বিষয়ে সন্দেহ। এবার আসি আমাদের চতুর্থ পর্বে। এখানে আমরা দেখব এমন কিছু প্রেপোজিশনস যা কোনো কাজ এবং তার ফলাফল বোঝাতে ব্যবহার হয়, মানে কোনো কিছু দূর করা, ছেড়ে দেওয়া বা কোনো কিছুর প্রভাব নিয়ে কথা বলবো আমরা। এখানে 4টে খুব কাজের ফ্রেজ আছে, যেমন ডিসপেল ফ্রম মানে হলো মন থেকে কোনো কুসংস্কারের মতো জিনিস দূর করে দেওয়া। ড্রপ আউট মানে হলো কোনো কিছু, যেমন স্কুল থেকে ঝরে পড়া বা ছেড়ে দেওয়া। এফেক্ট অন তো আমরা জানি কোনো কিছুর উপর প্রভাব, আর এমফাসিস অন মানে হলো কোনো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা। এখানে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, ড্রপ আউট আসলে একটা ফ্রেজাল ভার্ব, মানে এই দুটো শব্দ মিলে একটা অর্থ তৈরি করে। তাই সাধারণত যখন বলা হয় কেউ স্কুল ছেড়ে দিয়েছে, তখন বলা হয় ড্রপ আউট অফ স্কুল। এন শব্দটা কিন্তু দারুণ, এর সাথে শুধু প্রেপোজিশন বদলে দিলেই পুরো অর্থটাই পাল্টে যায়। চলুন দেখি কিভাবে। কোনো কিছুর ফলাফল বোঝাতে এন্ড ইন, যেমন এন্ডেড ইন আ ড্র। শেষ উপাদানটা কী ছিল তা বোঝাতে এন্ড উইথ। শেষ কাজটা কী ছিল তা বোঝাতে এন্ড বাই। চূড়ান্ত পরিণতি বা পেশা বোঝাতে এন্ড আপ অ্যাজ, আর চূড়ান্ত অবস্থান বোঝাতে এন্ড আপ ইন বা অ্যাট। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা এমন কিছু বহুল ব্যবহৃত ফ্রেজ দেখব
যেগুলো নির্দিষ্ট এবং সেভাবেই ব্যবহৃত হয় এগুলোর নিয়মকানুন জানাটা খুব জরুরি। এই ফ্রেজটা খুবই সহজ কিন্তু খুব দরকারি। কার জন্য কোনো কিছু কঠিন সেটা নির্দিষ্ট করে বলতে ডিফিকাল্ট ফর ব্যবহার হয়। যেমন এই বাক্যে বলা হচ্ছে ইংরেজি কাদের জন্য কঠিন। এটা একটা ফিক্সড ফ্রেজ, এ গুড ডিল অফ। এর মানে হলো অনেক বা প্রচুর। এটা সবসময় একসাথেই ব্যবহৃত হয়। বারবার আ লট অফ বা মেনি ব্যবহার না করে লেখায় বা কথায় বৈচিত্র্য আনতে